কিন্তু আমি ওইভাবে জানি না যে কোন জায়গা। 2020 সালে কাজের ভিসা নিয়ে কম্বোডিয়ায় পাড়ি দেন পাবনার সুজানগরের আলামিন। বছর চারেক ঘুরতেই খবর আসে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন তিনি। এরপর শুরু হয় স্বামীর মরদেহ আনার যুদ্ধ। প্রবাসী কল্যাণ ও বিভিন্ন সংস্থার কাছে ধর্ণা দিলেও এখনো পর্যন্ত তার মরদেহ বুঝে পাননি পরিবার। কিছুতে বলতেছে না, তো আমি বারবার বলতেছি যে আমার কাছে বলেন কোনো সমস্যা হয়েছে নাকি। আমি মুখে বলতে পারবো না, আমি একটা ভিডিও দিচ্ছি। যখন ভিডিওটা দিছে আমি দেখছি, দেখার পরে আর আমার কোনো সেন্স ছিল না। বাংলাদেশের নাগরিক যেহেতু, তার বাংলাদেশে নিয়ে আসবে আমার সরকার আনে, তো আমি এই জন্যই অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনো সহযোগিতা পাই নাই কারো। এবারের গল্পটা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবীনগর গ্রামের ইব্রাহিম হোসেনের। কম্বোডিয়া যাওয়ার 3 মাসের মাথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। ছেলের শোক ও মরদেহ দেখার অপেক্ষায় থেকে থেকে 4 মাস পর মারা যান মা মুর্শেদা বেগমও। সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার পর কেটে গেছে প্রায় 14 মাস। এখনও দেশে আসেনি ইব্রাহিমের মরদেহ। স্ত্রী রাবেয়া বেগম, 2 সন্তান ও তার পরিবার এখনও শেষবার এই প্রবাসীকে দেখার অপেক্ষায় দিন পার করছেন। মারা গেছে ওইটাই বলেছে। আজ 1 বছর 4 মাস হলো, আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। ছেলে পিলাকে দেখায়নি, নিজকে দেখায়নি। ওরা টাকা চেয়েছিল থেকে যে 17 লক্ষ টাকা হলে আসবে, তাই বলেছি। লাস্ট আনার ব্যবস্থা করে দিতে হবে, আর যারা নিয়ে গেছে তাদের কোনো ব্যবস্থা হবে। অনুসন্ধানে পাওয়া যায় ইব্রাহিমের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে 2024 সালের আগস্ট মাসে মরদেহ জরুরি ভিত্তিতে দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কাছে চিঠি দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নভেম্বর মাসে মৃতদেহের পরিবহন খরচের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লেখে প্রবাসী মন্ত্রণালয়, যেখানে উল্লেখ করা হয় কম্বোডিয়া থেকে এই প্রবাসীর মরদেহ দেশে আনতে খরচ হবে প্রায় 10,85,500 টাকা। এই ব্যয় 2024-25 অর্থ বছরের সচিবালয়ের অনুকূলে বরাদ্দকৃত মরদেহ উপখাত হতে বহন করার কথা। কিন্তু এই চিঠির 1 বছর পেরিয়ে গেলেও ইব্রাহিমের মরদেহ দেশে আনতে পারেনি মন্ত্রণালয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বলছে বিএমইটি কার্ড না থাকায় তার মরদেহ দেশে আনা যাচ্ছে না। যিনি ভদ্রলোক মারা গিয়েছিলেন তার বিএমইটি ছাড়পত্র বা আমাদের ম্যান পাওয়ার ছিল না, যার ফলে আমাদের আইন অনুযায়ী আমরা তার ডেড বডি আনার জন্য টাকা খরচ করতে পারিনি। কিন্তু পরবর্তীতে সেটা মিনিস্ট্রিতে পাঠানো হলে মিনিস্ট্রি একটা চিঠি ইস্যু করে চিফ অ্যাকাউন্টস অফিসার বরাবর, যাতে ওই ডেড বডি আনার জন্য 10 লক্ষ প্লাস যে টাকাটা লাগবে সেই টাকাটা যাতে মঞ্জুরি প্রদান করা হয়। পাবনার আলামিন চাঁপাইনবাবগঞ্জের ইব্রাহিম মারা গিয়ে বেঁচে গেছেন, কিন্তু যারা দেশটিতে আছেন কিংবা নতুন করে যাচ্ছেন তাদের অবস্থা আরও ভয়াবহ। গত 2 বছরে অনেকেই দালালের প্রলোভনে পড়ে কম্বোডিয়ায় পাড়ি দিয়েছেন। কেউ 5 লাখ, কেউ 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ধার দেনা করে জমি বন্ধক রেখে পাড়ি দেন সেখানে। কিন্তু প্রতিশ্রুত চাকরি কিংবা বেতন তো দূরের কথা, তাদের অনেকেই পৌঁছানোর পর থেকেই শিকার হন অবৈধভাবে আটকে রাখা অতিরিক্ত শ্রম, মারধর ও অমানবিক নির্যাতনের। কেউ কেউ প্রতারিত হয়ে দেশে ফিরতেও বাধ্য হয়েছেন। ছিলাম প্রায় 17 দিন মতো, আমরা কাজ করতেই পাইনি, যার কারণে আমাদের খাওয়া দাওয়া থাকা কোনো কিছু ঠিক ছিল না। যদি কথা মতো না চলে বা কিছু না করে তাহলে মেরে ফেলার হুমকি দেয়। পুরাই আমরা একটা জিম্মায় পড়েছিলাম, আমাদের চিট করা হয়েছে, সম্পূর্ণ চিট করা হয়েছে। সোহাগ বলছে যে তুমি বাড়ি আসবা, বাড়ি আসা অত সহজ না, 27 টাইমে সই দেবে, তারপর তোমার টিকিট দেবো, তারপর তোমার পাসপোর্ট দেবো, তার আগে তোমার কিছু পাবা না। একটা ভিডিও করা লাগবে তোমার। কি ভিডিও? তুমি বলবা যে স্বেচ্ছায় সজ্ঞানে আমি কম্বোডিয়া ত্যাগ করতেছি, এই এজেন্ট কোনো দায়ী নেই। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কম্বোডিয়ায় 9,356 জন শ্রমিক পাঠিয়েছে বাংলাদেশ। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের জন্য এই শ্রমবাজার সম্ভাবনাময়, তবে নজরদারির অভাবে কর্মীদের কর্মসংস্থানের অনিশ্চয়তা তৈরি হবে। এই যে কর্মীগুলো গেছে তারা আদৌ কী অবস্থায় এটা যদি দেখভাল করে এবং তারা যদি ওখান থেকে যদি প্রতিবেদন নিয়ে আসে তারা দূতাবাসের মাধ্যমে, যদি সঠিক যদি কাজ করে তাহলে তো ফাইন, আর যদি না করে তাহলে এখনই এটার স্টেপ নিতে হবে। কিছু রিক্রুট এজেন্সির আমরা নাম পেয়েছি যারা এই কাজগুলোর সাথে জড়িত আছে, তাদের মালিকরাই ওই দেশে আছে কম্বোডিয়াতে এবং এই কাজগুলো করছে। কম্বোডিয়াতে নিয়মিত উপায়ে ওইখানে লোক যাওয়ার পরিমাণ কিন্তু খুবই কম। বিভিন্ন অবৈধভাবে বা অনিয়মিতভাবে সেখানে লোক প্রেরণ করার একটা প্রবণতা
আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক বছরগুলোতে। থাইল্যান্ডের যে দূতাবাস যেটি রয়েছে তার পক্ষে কম্বোডিয়াতে যে শ্রমিকদেরকে বা প্রবাসী বাংলাদেশিদের দেখভাল করার এই বিষয়টি খুবই কার্যকর না। থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার একটা সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের কারণে সেখানকার মানুষেরা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেখানে অভিবাসী শ্রমিকেরা কিন্তু সবসময়ই এই ঝুঁকির সর্বোচ্চ মাত্রায় তারা বহন করে। এত সব সংকটের মধ্যে থাইল্যান্ড কম্বোডিয়ার চলমান সীমান্ত বিরোধ অভিবাসী কর্মীদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হতে পারে বলে নতুন শঙ্কা তৈরি হয়েছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।